আমার স্ক্রিনটা তো সবাই দেখতে পাচ্ছেন, তাই না? ওকে। তো আমরা আমাদের আজকের টিউটোরিয়ালে চলে আসছি। যে আজকে যে আমরা ক্লাসটা করাবো সেই বিষয়টা হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম হচ্ছে ওপস কনসেপ্টের একটা ধারণা। আমরা এর আগে পলিমরফিজমের দুইটা ধারণা করেছি, সেটা হচ্ছে অবজেক্ট ক্লাস, আর কালকে পড়েছি হচ্ছে ইনহেরিটেন্স। আমরা আজকে পড়ব হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজমটা আসলে কি, এই বিষয়গুলো আমরা জানবো। পলিমরফিজম কোন ধরনের কাজে লাগে সেই বিষয়গুলো জানবো। এছাড়াও আরো কিছু যাবতীয় আর কিছু টুকটাক জিনিস আছে যেগুলো হচ্ছে আমরা জানবো। যেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আজকের আমাদের আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লেকচার 8। প্রথম বিষয়টা হচ্ছে যেটা সেটা হচ্ছে পলিমরফিজম ইন জাভা। 2 নম্বর বিষয় যেটা সেটা হচ্ছে রান টাইম পলিমরফিজম ইন জাভা। 3 নম্বর বিষয় মেথড ওভারলোডিং ইন জাভা। 4 নম্বর বিষয় মেথড ওভাররাইডিং ইন জাভা। 5 নম্বর বিষয় সেটা হচ্ছে সুপার কিওয়ার্ড ইন জাভা। সুপার কিওয়ার্ড ইন জাভা। 6 নম্বর বিষয় হচ্ছে ফাইনাল কিওয়ার্ড ইন জাভা। আমরা আজকে দুইটা বিষয় পড়বো, যেটা হচ্ছে সুপার কিওয়ার্ড, একটা হচ্ছে ফাইনাল কিওয়ার্ড। এই দুইটা কিওয়ার্ড সম্পর্কে জানবো। আমরা আগে জেনেছি দিস কিওয়ার্ড, স্ট্যাটিক কিওয়ার্ড। ওকে, এই বিষয়গুলো আমরা জেনেছি, কেন ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়। আজকে দুইটা কিওয়ার্ড নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে সুপার, ফাইনাল। ওকে, এছাড়াও দুইটা মেথড, মেথড ওভারলোডিং কি, মেথড ওভাররাইডিং কি, এই বিষয়টা নিয়ে, রান টাইম পলিমরফিজম কি, এই বিষয়টা নিয়ে, এন্ড পলিমরফিজম, হোয়াট ইজ পলিমরফিজম ইন জাভা। তো এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমরা আজকে আলোচনা করব এবং কভার করার চেষ্টা করব। সবাই আমার সাথে লাস্ট পর্যন্ত থাকবেন, এই বিষয়গুলো বোঝার চেষ্টা করবেন। জাভাতে আসলে প্রত্যেকটা বিষয় হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে কোর জাভা। কোর জাভার যতগুলো জিনিস নিয়ে আলোচনা করা হয়, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা পদে পদে কাজে লাগে যখন প্রোগ্রামিং তৈরি করতে যায়। সেই জন্য মিস্টেক হইলে হচ্ছে আসলে বুঝতে প্রবলেম হয়ে যায় পরবর্তীতে। কারণ এখানে হচ্ছে জাভার একেবারে রুট থেকে শুরু কোর জাভা। তো সেজন্য হচ্ছে আমরা রুট থেকেই হচ্ছে জেনেছি, শিখেছি। তো আমরা এখন যে পর্যায়ে আছি সেটা হচ্ছে ওপস কনসেপ্টে, এবং হচ্ছে ওপস কনসেপ্টের একটা মেকানিজম যেটা হচ্ছে যে পলিমরফিজম। এই পর্যায়ে আমরা এখন আসি। নেক্সটে আমরা আরো কিছু বিষয় শিখবো, কিছু বিষয় জানবো। সেটা আরো যে কয়টা ক্লাস পাবো আমরা, সেই কয়টা ক্লাসে আমরা ডিসকাস করবো। আশা করি সবাই আমার সাথে টোটাল পড়ে যাব। এবং আমাদের যে লক্ষ্য যেটা হচ্ছে যে আমরা সবাই অ্যান্ড্রয়েড শিখবো। আশা করি অ্যান্ড্রয়েডের সময় সবাই আরো বেশি মনোযোগী হবেন। এখনো মনোযোগী হওয়া লাগবে, কারণ হচ্ছে যে এই বিষয়গুলোই হচ্ছে সব আমি অ্যান্ড্রয়েড করার সময় ইমপ্লিমেন্ট করব। তো এখন যদি আমরা ভালো বুঝি, তখন আমাদের কোডগুলো বুঝতে হচ্ছে অনেক সুবিধা হবে। আমি যখন কোড লিখবো, আপনারা পরে ফেলতে পারবেন যে জাভার কোন বিষয়টা এখানে ইউজ করা হয়েছে। ওকে, তো সেজন্য সবাই প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন এবং মিস যতটা সম্ভব যে মিস না করার চেষ্টা করবেন। তো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব পলিমরফিজম, সেটা হচ্ছে আমি একটা স্লাইডের মাধ্যমে আপনাদের জন্য রেডি করেছি। সেটা আমরা এখন বুঝবো বা বোঝার চেষ্টা করব। পলিমরফিজম, পলিমরফিজম শব্দের অর্থ কি, এটা কি কেউ জানেন? বহুরূপ, এক্স্যাক্টলি রাইট। পলিমরফিজম হচ্ছে বহুরূপ।
ভিন্ন রকম, অর্থাৎ একটা জিনিসের অনেকগুলো ধরন। জিনিস একটাই কিন্তু সে অনেক রকম। যেমন আমরা যদি একটা স্মার্টফোনের কথা বলি, একটা স্মার্টফোনের মডেলের কথা বলি, স্যামসাং A1 যেটার কালার আছে, স্যামসাং A51 যেটার কালার, চারটা কালার আছে। তো এটা হচ্ছে ওই স্যামসাং A1 এর A51 এর বহুরূপিতা, তাই না? ভিতরে কিন্তু জিনিস একই, ভিতরে কিন্তু ফাংশনটা একই, বাট সেটা দেখতে ভিন্ন রূপ। তো নামটা শুনেই বা পলিমরফিজম শব্দটা শুনেই আমরা বুঝতে পারছি আসলে আমরা কি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে একটা বিষয়, একটা সাবজেক্ট যেটার বহুরূপীতে নিয়ে আলোচনা করব, যেটার বিভিন্ন ধরনে কিভাবে কাজ করে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো আমরা আলোচনায় চলে যাচ্ছি। সেটা হচ্ছে পলিমরফিজম ইন জাভা। তাহলে পলিমরফিজমটা কি? Polymorphism in Java is a concept which we can perform a single action in different ways. বলছে কি যে a single action in different ways, অর্থাৎ পলিমরফিজম বিষয়টা হচ্ছে ওইরকম, আমরা একটা কাজ, একই কাজ ভিন্ন উপায়ে করব। একই কাজ, একটা অ্যাকশন আমরা এক ক্লাসে, যেমন একটা মেথড, সেটাকে বলা হয়, আমরা কালকে লিখেছিলাম, সেটা হচ্ছে রান মেথড। ওকে, ওই রান মেথডটা হচ্ছে, ধরেন একটা ক্লাসের ভিতরে একটা মেথড দুইবার লিখলাম, রান রান। তো যেহেতু একটা ক্লাস আমি দুইবার লিখলাম, তো দুটা মেথডের কাজ কিন্তু একই, দুটাই রান করবে, দুটাই দৌড়াবে। প্রশ্ন হচ্ছে যে সে কিভাবে বুঝবে আসলে যে কোনটাকে রান করতে বলছে। দুইটা মেথড, এক নম্বর মেথডও রান, দুই নম্বর মেথডও রান। ওকে, আমরা যদি একটু এক্সাম্পল আকারে দেখতে যাই, সেটা এখানে আমরা প্রাইভেট ভয়েড অ্যাডিং নামেও একটা মেথড লিখেছি, তাই না? আমরা যদি আরেকটা মেথড লিখি এখানে, অ্যাডিং, এই একই ক্লাসের ভিতরে, যেটা হচ্ছে প্রাইভেট ভয়েড অ্যাডিং, যেটা হচ্ছে ইন্ট এক্স কমা ইন্ট ওয়াই। ওকে, তো এই বিষয়টার ভিতরে মেথড একটাই, মেথড গুলোকে বলা হয় অ্যাকশন। মেথডের নামে যখন আমরা কল করব মেথডটাকে, ওই কল করাটাকে বলা হয় একটা অ্যাকশন ঘটানো। অর্থাৎ আমি যখন একটা অ্যাকশন ঘটাবো তখন এটার ভিতরে যা আছে সেই কাজগুলো সে করে দেবে। একটা প্রোগ্রামের ভিতরে, একটা মেথডের ভিতরে যা আছে সে কাজগুলো করে দেবে। সেই জন্য বলা হচ্ছে যে একটা অ্যাকশন, একটা মেথড মানে একটা অ্যাকশন। আমি যখন একটা বাটনে ক্লিক করব, অ্যাড বাটনে, তখন এই অ্যাড মেথডটা কল হবে। তো এই অ্যাড বাটনে যে ক্লিক করলাম, এই অ্যাড বাটনে ক্লিক করাটাই হচ্ছে একটা অ্যাকশন। অ্যাকশন ঘটলো, কার সাথে ঘটলো? এই অ্যাড মেথডের সাথে ঘটলো। এখন এই অ্যাড মেথডটা আমি যেই ক্লাসের ভিতরে লিখেছি সেই ক্লাসে সে চলে আসবে, চলে এসে এই অ্যাড মেথডের ভিতরে ঢুকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমি যেমন এই টেস্ট ক্লাসে অ্যাড মেথডটা আছে, সে এই টেস্ট ক্লাসে চলে আসবে, আয়শা দেখবে কি এখানে দুইটা মেথড আছে একই নামে, দুইটাই অ্যাডিং মেথড। অহন আয়শা তো সে কনফিউজ করে যাবে, আরে আমি তো ওখানে গিয়ে দেখতেছি
দুইটা দুই রকম, দুইটা একই রকম, আমি কোনটার ভিতরে ঢুকবো, কোনটার কাজ করাবো? ধরো এটার ভিতরে আমি দিলাম হচ্ছে ইন্ট এক্স ওয়াই জেড জেড, এটাকে আমরা কি করলাম, ইনিশিয়াল করলাম হচ্ছে এক্স প্লাস ওয়াই। ওকে, তো এখন আমি এখানে আরেকটা ভেরিয়েবল নেব, আমি এখানে আরেকটা ভেরিয়েবল নেব ইন্টিজার টাইপের, এটা হচ্ছে জেড, আর এটাকে আমি দিয়ে দিলাম হচ্ছে এ। ওকে, এখন এটাকেও প্লাস করে দিলাম জেড, অর্থাৎ আমি এই যে এই তিনটা ভেরিয়েবলকে কি করলাম, এখানে যোগ করে এর ভিতরে রাখলাম। ওকে, আর এখানে আমি কি করছি, এখানে হচ্ছে এ প্লাস বি যোগ করছি, আবার এক্স ওয়াই যোগ করছি, অর্থাৎ এখানে দুইটা যোগ করছি, আর এখানে করছে হচ্ছে একটা যোগ। তো দুইটার কাজ ডিফারেন্স, কিন্তু দুইটা অ্যাকশন একই, দুইটার নাম একই। তাহলে সেই ক্ষেত্রে দুটো মেথড যখন একই হবে, তখন প্রোগ্রামটা যখন আমি রান করব, আমি যখন অ্যাডিং মেথডে ক্লিক করব, আমার ফ্রন্ট এন্ড থেকে যখন অ্যাডিং অ্যাকশনটা ঘটাবো, যে আমি অ্যাড করতে চাচ্ছি, প্লাস বাটনে ক্লিক করলাম, প্লাস বাটনে ক্লিক করলে সে এই অ্যাড মেথডটা কল হবে, এবং আমি তখন ভ্যালু দিব, ভ্যালু দিলে সে অ্যাড করে দেবে আমাকে। এই ব্যাপারটা হচ্ছে একটা অ্যাকশন। তো এই একটা অ্যাকশন কাজ করে তখনই রান টাইমে, যখন প্রোগ্রামটা খুঁজবে যে এই অ্যাডিং মেথডটা কোন ক্লাসের ভিতরে আছে, টোটাল ক্লাসগুলো সব সে খুঁজে আসবে, খুঁজে যে ক্লাসটাতে পাবে সেই ক্লাসে ঢুকবে, ঢুইকা আইসা দেখবে যে অ্যাডিং নামক এখানে দুইটা মেথড আছে। আরে তখন কনফিউজে পড়ে যাবে সে, যে আসলে আমি কোনটাতে ঢুকবো, সে কনফিউজে পড়ে যাবে যে আমি অ্যাডিং তো এখানে দুইটা, আমি কোনটা কাজ করাবো। ওকে, তো এই যে কনফিউজ হয়ে যাওয়া, এই সলিউশনটা করার জন্যই হচ্ছে, এই কনফিউজটা থেকে দূর করার জন্য, কনফিউজটা প্রোগ্রাম যেন এই কনফিউজে না পড়ে, ওকে, সেই সমস্যাটা থেকে মুক্তি পাওয়ার জন্য, বা সেই সমস্যাটা সমাধান করার জন্য যেই টেকনোলজিটা বের করেছে জাভা বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, সেই টেকনোলজিটার নামই হচ্ছে পলিমরফিজম। আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা। আপনারা কি বুঝতে পেরেছেন? নাজিম হুক্কানি, আহ, আচ্ছা ঠিক আছে, যেটা হচ্ছে বলেছি যে যখন ধরেন আপনার, আমি এখানে যে এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে যে একটা ক্লাসের ভিতরে একই নামে দুইটা অ্যাকশন আছে, অর্থাৎ একই নামে দুইটা মেথড আছে, যেই মেথডগুলো আমরা একটা অ্যাকশনের মাধ্যমে কাজ করাবো। তো প্রোগ্রামটা আমাদের এই অ্যাকশনে আসবে, এই মেথডে আসবে, এই মেথডে এসে মেথডের কাজটা করবে। তো একই ক্লাসের ভিতরে আমি দুইটা একই নামে মেথড লিখলাম, যদি লিখি, ওকে, এটা লেখা যায়, জাভাতে লেখা যায়, এই কাজগুলো করা যায়। তো এখন যদি লেখি, তাহলে প্রথমে প্রোগ্রামটা যখন আমি রান করব, তখন প্রোগ্রামটা আমি যদি অ্যাকশন বাটনে ক্লিক করি অ্যাডিং অ্যাডিং করার জন্য, তখন অ্যাডিং মেথডটা কল হবে, এবং এই অ্যাডিং মেথডটা কল হলে সে এই অ্যাডিং মেথডের ভিতরে চলে আসবে প্রোগ্রামটা, অর্থাৎ অ্যাডিং মেথডে আসবে।
এই অ্যাডিং মেথডে যখন আসবে, সে যখন প্রোগ্রামটা যখন এই জায়গায় আসবে, আইসা দেখবে যে এখানে একটা অ্যাডিং মেথড আছে, আবার এই জায়গায় যখন আসবে তখন আইসা দেখবে যে এখানে একটা অ্যাডিং মেথড আছে। তো দুইটাই অ্যাডিং মেথড। এখন এখানে এসে সে দাঁড়ায় থাকবে যে আমি কোনটাতে ঢুকবো। ওকে, ধরেন আপনি, ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি অপরিচিত কারো বাড়িতে গেলেন, একটা ফ্ল্যাটে গেলেন, একটা ফ্লোরে গেলেন, 4 নম্বর ফ্লোর বা 5 নম্বর ফ্লোর। আমরা ঢাকা শহরে দেখে থাকি যে যখন সিঁড়ি দিয়ে আমরা উঠি, 4 নম্বর ফ্লোরে যাই, যাওয়ার পরে দেখি যে 3টা 4টা দরজা একসাথে থাকে। ওকে, এখন আপনি জানেন না যে কোন দরজাটার ভিতরে আসলে আপনার রিলেটিভ থাকে। একটা ফ্লোরের ভিতরে ঢাকা শহরে আমরা যে বাড়িগুলো দেখতে পাচ্ছি, সেই বাড়িগুলোর ভিতরে যে ফ্লোর থাকে, ফ্লোরে 4টা ফ্ল্যাট থাকে বা 2টা ফ্ল্যাট থাকে, যে ফ্ল্যাটগুলোর দরজাগুলো সাধারণত একই রকম হয়ে থাকে, তাই না? তো আপনি যখন একটা ফ্লোরে ঢুকলেন, ফ্লোরে উঠলেন, 4 নম্বর ফ্লোর বা 5 নম্বর ফ্লোর, 4 নম্বর ফ্লোর বা 5 নম্বর ফ্লোরে উঠা দেখলেন যে 4টা দরজা আছে একই রকম। তখন কি আপনি যদি না জানেন যে কোন ফ্লোরে থাকে, কোন ফ্ল্যাটে থাকে আপনার রিলেটিভ, ডানে না বামে, 1-এ না 2-এ না 3-তে না 4-এ, এটা আপনি জানেন না। সেক্ষেত্রে আপনি কোন দরজাটাকে আগে নক করবেন, সেটাকে আপনি একটু কনফিউজ করবেন না? একেবারে রিয়েল লাইফ এক্সাম্পল যেটা হচ্ছে যে তখন কিন্তু আপনি অবশ্যই কনফিউজ করেন, এবং এই ব্যাপারগুলো কিন্তু আমাদের রিয়েল লাইফে ঘটে। আমরা অপরিচিত কারো বাসায় গেলে, যার জানি না যে তার ফ্ল্যাট নাম্বার কত, সে কোন পাশের ফ্ল্যাটে থাকে, এগুলো জানি না, তখন ওই ফ্লোরে গেলে গিয়ে আমরা কনফিউজে পড়ে যে আসলে কোন দরজাটাতে ক্লিক করলে আমি আমার রিলেটিভের দরজাটাতে ক্লিক করা পড়বে। এই ব্যাপারটা হচ্ছে কনফিউজে পড়ে যায়। এটা একটা সমস্যা। এই সমস্যাটাকে জাভাতে বলা হয় অ্যাম্বিগিউটি প্রবলেম। অ্যাম্বিগিউটি প্রবলেম। কি প্রবলেম? অ্যাম্বিগিউটি প্রবলেম। তো এই অ্যাম্বিগিউটি প্রবলেমগুলো সলভ করার জন্য জাভার মেকানিজমটা বের করেছে, অফিস কনসেপ্টের একটা মেকানিজম বের করেছে, যে মেকানিজমটার নাম হচ্ছে পলিমরফিজম। পলিমরফিজম টেকনোলজি এই সমস্যাগুলোকে সমাধান করে দেয়। ওকে, ক্লিয়ার ব্যাপারগুলো? ওকে, তাহলে হচ্ছে সে যখন এখানে আসবে, আয়শা দেখবে যে একই নাম, তখন সে কিছু ক্লো খুঁজবে, কিছু কিছু টেকনিক খাটাবে, বা আমরা অনেক সময় এরকম দেখে থাকি যে আসলে কোনো হিন্টস পাই কিনা তখন, যে সে আমাকে কোনো একটা সময় কিছু বলেছে কিনা, যে অমুক নাম্বার এবং কিছু খোঁজার চেষ্টা করি। প্রোগ্রামটাও ঠিক একই জিনিস, সে এরকম খোঁজার চেষ্টা করবে। তখন সে দোনোটার প্যারামিটারে যায়, প্যারামিটারে গিয়ে দেখে যে প্যারামিটারগত কোনো চেঞ্জ আছে কিনা। ওকে, যদি দেখে যে প্যারামিটারগত চেঞ্জ আছে, হ্যাঁ দুইটার ভিতরে প্যারামিটারগত চেঞ্জ আছে, একটার ভিতরে 3টা একটার ভিতরে 2টা, তখন অ্যাকশনটা দেখে যে আমারে যখন ক্লিক করছে তখন কয়টা ভ্যালু আমার দিয়ে দিছে, 2টা দিছে না 3টা দিছে। যদি 2টা দেয় তাহলে সে 2টার ভিতরে ঢুকে, যদি 3টা দেয় তাহলে সে 3টার ভিতরে ঢুকে। এই হচ্ছে সলিউশন। ব্যাপারটা ক্লিয়ার বুঝতে পারছি আমরা? এটা কখনোই পসিবল না জাভাতে যে একই রকম মেথড আপনি লিখবেন উইদাউট চেঞ্জ ছাড়া। একটা মেথডের কোনো না কোনো জায়গায় চেঞ্জ থাকতেই হবে। মেথডের নাম এক থাকতে পারে কিন্তু তার প্যারামিটার লিস্ট চেঞ্জ থাকবে। তার প্যারামিটার একটা থাকতে পারে, 2টা থাকতে পারে, 3টা থাকতে পারে, বা প্যারামিটার টাইপ
প্যারামিটার যে ডাটা টাইপ, সে ডাটা টাইপও চেঞ্জ হতে পারে। যেমন আমি এটা এখানে ইন্ট টাইপের দিলাম, এখানে দিলাম হচ্ছে ডাবল টাইপের এক্স, কিন্তু দুইটাই দিলাম, সেক্ষেত্রে আপনার মেথডটা এক্স্যাক্টলি কাজ করবে। সবকিছুই কিন্তু সেম, জাস্ট একটা ডাটা টাইপ চেঞ্জ। ওকে, বুঝতে পারছি ব্যাপারটা? তো কোনো না কোনো জায়গায় চেঞ্জ থাকতে হবে মেথড হেডারের ভিতরে। সে এই মেথড হেডারটা টোটাল ঘুরবে প্রোগ্রামটা, যে কোন জায়গায় চেঞ্জ আছে। চেঞ্জ এক জায়গায় না এক জায়গায় থাকবেই, এটা সে কনফার্ম। কারণ জাভাতে এই সিস্টেম নেই যে একই নামে আপনি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, একই নামে আপনি দুইটা মেথড ডিক্লেয়ার করবেন, একই নামে আপনি দুইটা ক্লাস ডিক্লেয়ার করবেন সেম টু সেম। এটা কখনোই পসিবল না, মনে থাকবে। তো একই নামে ডিক্লেয়ার করতে পারবেন কখন, যখন তার কোনো না তার টোটাল সেন্টেন্সটার ভিতরে কোথাও না কোথাও চেঞ্জ থাকবে। যেমন আমি একই নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো এ, কিন্তু এটা হচ্ছে ইন্টিজার টাইপ, এটা হচ্ছে ডাবল টাইপ। ধরেন আমি এটা এখানে দিলাম, এটা হচ্ছে ডাবল টাইপ। ওকে, এখন এটাকে আবার আমি এ ডিক্লেয়ার করতে পারবো, তাহলে ভেরিয়েবল দুইটা কিন্তু একই হইলো, কিন্তু একটা হচ্ছে ইন্টিজার টাইপের, একটা হচ্ছে ডাবল টাইপের। আপনি একই নামে ডিক্লেয়ার করতে পারবেন, কিন্তু তার পুরো টোটাল সিনথেসটার উপর কোথাও না কোথাও বিন্দু পরিমাণ চেঞ্জ থাকলেও থাকবে। সেরকমই একটা ব্যাপার, যেটা হচ্ছে যে কাজ কিন্তু একই, দুটোটাই আমাদের কি করবে, আমরা মূলত আলোচনা করতেছি হচ্ছে অ্যাকশন নিয়ে। দুটোটার কাজই হচ্ছে যে যোগ করা, দুটোটার কাজই কি করা, যোগ করা, কিন্তু দুইটা দুই উপায়ে যোগ করে, একটা ঘুরে করে, একটা সরাসরি করে, এরকম ব্যাপারগুলো। দুইটাই যোগ করে, কিন্তু দুইটা দুই রকম ভাবে যোগ করে, দুইটা দুই রকম ভ্যালু নিয়ে যোগ করে। ওকে, তো এগুলো হচ্ছে চেঞ্জ। তো এই ব্যাপারগুলো বা এই সমস্যাগুলো সমাধান করানো হচ্ছে মূলত মূল কথা হচ্ছে যেটা অ্যাকশন রিলেটেড যে নাম থাকবে, অর্থাৎ একটা মেথড যদি একই নামে থাকে সেক্ষেত্রে অ্যাম্বিগুইটি প্রবলেম হবে। যদি একই রকম টোটাল হয়, পুরো সিনট্যাক্স যদি একই রকম হয়, তাহলে হচ্ছে অ্যাম্বিগুইটি প্রবলেম হবে। এই অ্যাম্বিগুইটি প্রবলেম সলভ করার জন্য প্যারামিটার লিস্ট চেঞ্জ করতে পারি আমরা, বা ডাটা টাইপ চেঞ্জ করতে পারি। সেক্ষেত্রে সে ওই জিনিসগুলো খুঁজে তারপরে ওই কাজটা করবে, যে আসলে আমাকে এটাই করতে বলছে। ওকে, তো এই বিষয়গুলি হচ্ছে আমরা একটু দেখি থিওরিটিক্যালি। আমরা জাস্ট একটা লাইন পড়ছি, একটা লাইনের উপর ডিসকাস করলাম এতক্ষণ। আচ্ছা ঠিক আছে, সেটা হচ্ছে polymorphism is derived from two Greek words. পলিমরফিজমটা দুইটা গ্রিক ওয়ার্ডে ভাগ করা। পলিমরফিজমটা কয়টা গ্রিক ওয়ার্ডে ভাগ করা? দুইটা গ্রিক ওয়ার্ডে ভাগ করা। একটা হচ্ছে পলি, এটা একটা গ্রিক শব্দ, আর একটা হচ্ছে মরফস। তো এটা হচ্ছে 2 নম্বর শব্দ, 2 নম্বর এটাও একটা গ্রিক শব্দ। তো দুইটার আলাদা আলাদা মিনিং আছে। ইংরেজি মিনিং যেটা হচ্ছে, পলি হচ্ছে মেনি, আমরা ইংরেজিতে মেনি বলি বা অনেক। আর ফ্রমস ফ্রমস। আচ্ছা, তাহলে এই মেনি ফ্রমস মানে ভিন্ন রূপ, মেনি ফর্মস হচ্ছে ভিন্ন রূপ বা অনেক রূপ, এরকম। সো পলিমরফিজম মিন্স মেনি ফর্মস, বহুরূপ। আপনি একজন নাজিম হুক্কানি আমাকে শুরুতেই বলেছিলেন যে বহুরূপ, হ্যাঁ রাইট, বহুরূপ পলিমরফিজম। এটা এই পলিমরফিজম কথাটা হচ্ছে দুইটা শব্দের সমন্বয়ে একটা শব্দ তৈরি হয়েছে ইংরেজিতে, যেটা হচ্ছে পলিমরফিজম, যেটাকে বলা হয় বহুরূপ বাংলায়। ওকে, আর ইংরেজিতে যদি শব্দটাকে বিশ্লেষণ করতে যাই তাহলে সেটা হচ্ছে মেনি ফর্মস।
ওকে, বহুরূপ। তাহলে আমরা পলিমরফিজমটা আসলে একটু বুঝলাম যে পলিমরফিজমটা কোন সিচুয়েশনে আমরা ইউজ করি। পলিমরফিজমটা আমরা কোন সিচুয়েশনে ইউজ করি সে ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, যে যখন কোনো অ্যাকশন ডিফারেন্ট ওয়েতে কাজ করে, যখন কোনো একটা সিঙ্গেল অ্যাকশন ডিফারেন্ট ওয়েতে কাজ করে, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে কাজ করতে পারে, একই জিনিস কিন্তু ভিন্ন ভিন্ন ভাবে কাজ করতে পারে, ওই ব্যাপারটাকে বলা হচ্ছে পলিমরফিজম। কারো কোনো কোশ্চেন আছে? ওকে, তাহলে বুঝতে পারলাম যে কারো কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। There are two types of polymorphism in Java. জাভাতে দুই ধরনের পলিমরফিজম রয়েছে। First one, compile time polymorphism. Second one, runtime polymorphism. Compile time কোনটা আর রান টাইম কোনটা, এই এনভায়রনমেন্টটা তো আমরা আমার মনে হয় সবাই বুঝি এখন, কারণ হচ্ছে যে এই এনভায়রনমেন্টটা সম্পর্কে আমরা আগেই পড়ে আসছি। কম্পাইল টাইম কি আসলে, রান টাইম কি, যখন আমরা সিএমডি দিয়ে একটা ক্লাসকে কম্পাইল করেছিলাম প্রথমে, তারপর রান করেছিলাম, তো দুইটা পর্যায়ে একটা ক্লাস একটা জাভা জাভা ফাইল রান করে, সেই দুইটা স্টেটকে বলা হয় কম্পাইল টাইম। একটা স্টেট হচ্ছে কম্পাইল টাইম স্টেট আর একটা হচ্ছে রান টাইম স্টেট। একটা জাভা প্রোগ্রাম এই দুইটা স্টেট পার করে তারপর হচ্ছে সে আউটপুট দেখায়। ওকে, তো এই ব্যাপারটা নিয়ে আগাবো না, যে রান টাইম কম্পাইল টাইম তো বুঝতে পারছেন আশা করি। যে কম্পাইল টাইম পলিমরফিজম অর্থাৎ আমরা যখন একটা একটা জাভা ফাইল যখন কম্পাইল হয় তখন পলিমরফিজম ঘটতে পারে, আবার যখন কম্পাইল শেষ করে রানে চলে আসবে, রান স্টেটে চলে আসবে, তখন পলিমরফিজম করতে পারে। We can perform polymorphism in Java by method overloading and method overriding. Okay, method overloading and method overriding. মূলত আমরা মেথড ওভাররাইডিং এর মাধ্যমে, মেথড ওভারলোডিং এর মাধ্যমে আমরা এই পলিমরফিজম গুলো ঘটিয়ে থাকি। কিসের মাধ্যমে পলিমরফিজম গুলো ঘটিয়ে থাকি? মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইডিং। তো আমরা দুইটা জিনিস পাইলাম, মেথড ওভারলোডিং, মেথড ওভাররাইডিং। এই দুইটা শব্দ আগে শুনেছেন আপনারা? অ্যান্সার করুন প্লিজ। বলতে বলতে পারবেন, মনে আছে যে মেথড ওভারলোডিং? হ্যাঁ, আচ্ছা, মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইডিংটা কি আসলে বলতে পারবেন? একজন বলেন, একজন বলেন, যে কোনো একজন বলেন। আচ্ছা, নাজিম হুক্কানি আপনি বলতে চাচ্ছিলেন মনে হয়, আপনি বলেন। বুঝতে পারিনি, আরেকবার, আরেক বুঝতে পারিনি, সরি, আরেকবার বলেন। নেট মনে হয় প্রবলেম করছে। আচ্ছা, আপনি একটু পরে বলেন। আর কে বলতে চাচ্ছিলেন? আপনার কথাটা মনে হয় সম্পূর্ণ শুনতে পাইনি, কারণ হচ্ছে নেট প্রবলেম করছিল। আহ, আচ্ছা, আরেকজন বলতে চাচ্ছিলেন কে যেন? ইউসুফ আলী, আপনি কি বলতে চাচ্ছিলেন?
একটা মেথডের ভিতর আরেকটা না, একটা মেথডের ভিতরে আরেকটা না, সেটা হচ্ছে একই ক্লাসে একই নামে একাধিক মেথড লেখা, এটাকে বলা হয় মেথড ওভারলোডিং। আচ্ছা ঠিক আছে, নাজিম খানি আপনি আবারও একটু বলেন প্লিজ। অর্থাৎ ওকে, বুঝতে পেরেছি আমরা। আমি একটু বিষয়টা ক্লিয়ার করি, সেটা হচ্ছে যাই হোক এই বিষয়টা নিয়ে আমি ডিটেলস আলোচনা করব। আমি আমার এখানে শিডিউলে আছে, যেটা হচ্ছে যে আমরা আজকে যা করব তার ভিতরে যে দুইটা পয়েন্ট আছে, যেটা হচ্ছে মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইটিং। তো আমরা এখন আছি হচ্ছে প্রথম পয়েন্টে আমাদের পলিমরফিজম নিয়ে। তো এটা আলোচনা করি আমরা। আমরা দুইটা শব্দ জেনে রাখলাম আসলে, যে পলিমরফিজমের ক্ষেত্রে আমরা মূলত এই দুইটা কাজই করি, মেথড ওভারলোডিং আর মেথড ওভাররাইটিং এর মাধ্যমে পলিমরফিজম ঘটায় থাকি। ওকে, মেথড ওভারলোডিং এবং মেথড ওভাররাইটিং এর মাধ্যমে হচ্ছে আমরা পলিমরফিজমটা ঘটায় থাকি। তো আমরা দুইটা সময় আমরা এই পলিমরফিজমটা ঘটাই, সেটা হচ্ছে রান টাইম পলিমরফিজম আর হচ্ছে কম্পাইল টাইম পলিমরফিজম। এই দুইটা সময়ে হচ্ছে আমরা এই পলিমরফিজমটা ঘটায় থাকি। তাহলে এই দুইটা স্টেটে একটা স্টেট আলোচনা করবো আমরা, সেটা হচ্ছে রান টাইম স্টেট। রান টাইমে কিভাবে আমরা পলিমরফিজম ঘটায় থাকি। তারপর আলোচনা করবো হচ্ছে আমরা ওভারলোডিং এবং ওভাররাইটিং নিয়ে। ওকে, তো ব্যাপারগুলো আমরা সবাই ক্লিয়ার হবো আশা করি। তারপর আলোচনা করবো হচ্ছে সুপার কিওয়ার্ড, ফাইনাল কিওয়ার্ড। ওকে, তাহলে আমরা মনে রাখলাম যে আসলে আমরা উই ক্যান পারফর্ম পলিমরফিজম ইন জাভা। জাভাতে আমরা পলিমরফিজম ঘটাইতে পারি কখন? মেথড ওভারলোডিং এর মাধ্যমে অথবা মেথড ওভাররাইটিং এর মাধ্যমে। ওকে, তো এই দুইটা সময় আছে আমরা পলিমরফিজম ঘটাইতে পারি। তাহলে আমরা নেক্সটে যাই। If we overload a static method in Java, it is example of compile time polymorphism. Here we will focus on runtime polymorphism in Java. বলছে যে এই কথাটা হচ্ছে না লিখলে চলতো। আচ্ছা, ওকে, তো আমরা প্রথমত বুঝলাম যে if you overloading a static method, a static method in Java, if you overloading a static method in Java, যেটাকে বলা হয় it is example of a compile time polymorphism. এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই ব্যাপারটা, যে এই বিষয়টা কি। স্ট্যাটিক মেথড যখন ওভারলোড করি তখন হচ্ছে কম্পাইল টাইমে ঘটে, আদারওয়াইজ রান টাইমে ঘটে পলিমরফিজম। ওকে, আমরা একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করছি যে কম্পাইল টাইমে কখন পলিমরফিজম ঘটে, কোন সিচুয়েশনে কম্পাইল টাইমে পলিমরফিজম ঘটে, সেই ব্যাপারটা আমরা বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে যে আমরা মেথড স্ট্যাটিক লিখতে পারি, নন স্ট্যাটিক লিখতে পারি, তাই না? কারণ স্ট্যাটিক কিওয়ার্ড সম্পর্কে আমরা আগেই বলেছি যে স্ট্যাটিক মেথডে কি কাজ করে, আর হচ্ছে নন স্ট্যাটিক মেথড দিয়ে আমরা কি কি করতে পারি। তাই স্ট্যাটিক মেথড বলতে আরেকটা স্ট্যাটিক মেথডই কল করা, বা স্ট্যাটিক ক্লাসেই কল করা ওই মেথডটাকে। অর্থাৎ স্ট্যাটিককে চিনে, মূল কথা যেটা। ইফ ইউ ওভারলোড এ স্ট্যাটিক মেথড ইন জাভা, যখন আমরা জাভাতে স্ট্যাটিক মেথড ওভারলোড করি তখন ওই মেথডগুলো চেক করা হচ্ছে কম্পাইল টাইমে। যখন একটা জাভা প্রোগ্রাম কম্পাইল হতে থাকে ওই কম্পাইল টাইমে ওই স্ট্যাটিক মেথডগুলো চেক করে ফেলে সে, এবং ওই সময় যেই পলিমরফিজমটা তৈরি হয় সেই পলিমরফিজমটাকে বলা হয় কম্পাইল টাইম পলিমরফিজম। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? আমরা যখন সিএমডি দিয়ে কাজ করেছি তখন জাভা সি দিয়ে প্রথম কম্পাইল করেছি। তো যদি কোনো মেথড স্ট্যাটিক মেথড, যদি একাধিক স্ট্যাটিক মেথড
ওভারলোড হয়, সেক্ষেত্রে ওই মেথডগুলো চেক করবে হচ্ছে কম্পাইল টাইমে। তার মানে কি, জাভা সি দিয়ে যখন আমরা একটা ক্লাস বা জাভা জাভা ফাইল কম্পাইল করি, তখনই ওইটা কম্পাইল পলিমরফিজম ঘটায় ফেলবে সে ওখানে। কিন্তু নন স্ট্যাটিক মেথড যেগুলো, ওই মেথডগুলো যদি আমরা ওভারলোড করি, সেক্ষেত্রে সে রান টাইমে চেক করবে, সে কম্পাইল টাইমে চেক করবে না। যেমন কোনো ডাটা টাইপ দিয়ে, স্ট্যাটিক না দিয়ে, যে কোনো ধরনের নন স্ট্যাটিক মেথড, যেমন স্ট্রিং ভয়েড টাইপের কোনো একটা দিয়ে, রিটার্ন টাইপ দিয়ে ভয়েড রানিং দৌড়াচ্ছে সে, এরকম একটা মেথড লিখলাম, সেই মেথডটা বারবার লিখলাম। আমরা একটু আগে যে মেথডটা দেখালাম, অ্যাডিং মেথড, এটা হচ্ছে প্রাইভেট ভয়েড অ্যাডিং দুইটাই হচ্ছে, এই যে দুইটাই মেথড এখানে নেওয়া হলো, সেই দুইটা মেথড কি বলা হয়, এই দুইটা, এইটা কি, এই ব্যাপারটা কি বলা হয়, ওভারলোডিং মেথড। ওভারলোডিং, একই নামে একাধিক মেথড যখন নেওয়া হয় তখন হচ্ছে তাকে বলা হয় মেথড ওভারলোডিং। তো যখন এরকম নন স্ট্যাটিক মেথডগুলো ওভারলোডেড হয়, তখন সে কম্পাইল টাইমে কোনো কিছু বলে না, সে রান টাইমে গিয়ে এটা পলিমরফিজম ঘটায়। অর্থাৎ রান টাইমে গিয়ে সে চেক করে যে এটার ভেরিয়েবল কয়টা দিছে, এটার ডাটা টাইপ কি আছে, এগুলো চেক করে। অর্থাৎ এগুলো অ্যাম্বিগুইটি প্রবলেমটা সে সলভ করে পলিমরফিজমের মাধ্যমে, রান টাইমে গিয়ে কম্পাইল হয়ে যায় তখন। ওকে, আমরা ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করি, একটু ক্রিটিক্যাল ব্যাপার। সেটা হচ্ছে রান টাইম পলিমরফিজম এবং কম্পাইল টাইম পলিমরফিজমটা আসলে কি। আমরা যখন কোনো স্ট্যাটিক মেথড ওভারলোড করব একটা ক্লাসের ভিতরে, অর্থাৎ একই নামে একাধিক স্ট্যাটিক মেথড রয়েছে, তখন সেটাকে বলা হয় স্ট্যাটিক মেথড ওভারলোডিং। একই নামে একাধিক মেথড রয়েছে স্ট্যাটিক মেথড, সেটাকে বলা হয় স্ট্যাটিক মেথড ওভারলোডিং। তো এই স্ট্যাটিক মেথড ওভারলোডিং এর ক্ষেত্রে সে পলিমরফিজম ঘটায়। অর্থাৎ যখনই আমরা স্ট্যাটিক মেথড ওভারলোডিং করব, তখন তো এটা আমাদের চেক করার প্রয়োজন যে আসলে আমি কোন মেথডটাতে ঢুকবো, এখানে পলিমরফিজম ঘটানোর প্রয়োজন। সেক্ষেত্রে পলিমরফিজমটা আমরা ঘটায় থাকি কম্পাইল টাইমে, স্ট্যাটিক মেথডের ক্ষেত্রে। স্ট্যাটিক মেথড ওভারলোডিং হলে আমরা কম্পাইল টাইমে পলিমরফিজম ঘটায় থাকি, কম্পাইল টাইমে চেক করে ফেলে। কিন্তু নন স্ট্যাটিক মেথড যদি হয়, তাহলে সেক্ষেত্রে সে কম্পাইল টাইমে চেক করে না। অর্থাৎ কোনো ধরনের এরর আছে কিনা সেটা কম্পাইল টাইমে সে চেক করে না, প্রোগ্রামটাকে সে কম্পাইল করে দেয়। যদি প্রোগ্রাম কম্পাইল হয়ে যাবে যদি নন স্ট্যাটিক মেথড ওভারলোডিং হয়, এবং তারপরে সে যখন রান হতে যাবে, রান স্টেটে চলে যাবে, সে রান স্টেটে গিয়ে চেক করবে যে এখানে আমার পলিমরফিজমটা ঘটানো উচিত, এটা নন স্ট্যাটিক মেথড। তখন সে চেক করে কোন মেথডটাতে ঢুকবে আসলে, তখন সে পলিমরফিজম ঘটায়। আমরা কি ব্যাপারটা ক্লিয়ার হয়েছি? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে। আমরা পলিমরফিজম বিষয়টা নিয়ে আলোচনা করছি। জাভাতে পলিমরফিজমটা কি, বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ পলিমরফিজম কি, সেটা শুধু জাভার জন্য না, যে কোনো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সিস্টেমেই এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলতেই বোঝায় হচ্ছে যে অবজেক্ট থাকবে, ক্লাস থাকবে, ইনহেরিটেন্স থাকবে, পলিমরফিজম থাকবে, অ্যাবস্ট্রাকশন থাকবে, এনক্যাপসুলেশন থাকবে। এই টেকনোলজিগুলো যার থাকবে সেই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অর্থাৎ আমরা তাকেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলবো, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বলবো, যেই ল্যাঙ্গুয়েজে এই টেকনোলজিগুলো আছে। বুঝতে পেরেছি? তো তার ভিতরে আমরা গত কয়েকটা ক্লাসে আমরা আলোচনা করেছি জাভা অবজেক্ট এবং ক্লাস। গতকালকে আমরা আলোচনা করেছি ইনহেরিটেন্স। আজকে আমরা আলোচনা করছি হচ্ছে পলিমরফিজম। সেই পলিমরফিজম বিষয়টা হচ্ছে মেনি ফর্মস, অর্থাৎ একই কাজ বিভিন্নভাবে করতে পারি আমরা। তো তার ভিতরে এই পলিমরফিজম গুলো
চেক করে কখন, সেই ব্যাপারটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করতেছি আসলে। যে পলিমরফিজমটা ঘটায় থাকে একটা প্রোগ্রাম, একটা জাভা প্রোগ্রাম দুইটা সময়ে পলিমরফিজম ঘটায় থাকে। কারণ এর কারণ হচ্ছে যে আমরা জানি একটা জাভা প্রোগ্রাম দুইটা স্টেটে সে সম্পূর্ণ করে। একটা স্টেট হচ্ছে তার কম্পাইল টাইম, আর একটা স্টেট হচ্ছে রান টাইম। একটা স্টেটে কম্পাইল টাইম, যে কম্পাইল টাইমে জাভা ফাইলকে কনভার্ট করে বাইট ফাইলে পরিণত করা হয় এবং সেটা জেবিএম এ পাঠিয়ে দেওয়া হয়, রান টাইমে পাঠিয়ে দেওয়া হয়, এবং সেই রান টাইমে গিয়ে জেবিএম সেটাকে বাইট কোডে কনভার্ট, সে বাইট কোডটাকে সে ধরে রান করে। তো এই দুইটা স্টেট, একটা রান টাইম স্টেট আর একটা হচ্ছে কম্পাইল টাইম স্টেট। এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে ওভারলোডিং। ওভারলোডিং আমরা কোনটাকে বলতেছি? ওভারলোডিং বলতেছি সেই বিষয়টাকে যেটা হচ্ছে যখন কোনো একটা মেথড একই নামে একটা ক্লাসের ভিতরে একাধিক মেথড থাকবে। একই নামে একটা ক্লাসের ভিতরে একাধিক মেথড থাকবে, তখন কিন্তু তাদের কাজ একই, তখন তাকে বলা হচ্ছে মেথড ওভারলোডিং বা ওভারলোডিং। এই ওভারলোডিং আমরা জাভাতে আরো একটা বিষয় জেনেছি, যেটা হচ্ছে স্ট্যাটিক বলে একটা কিওয়ার্ড আছে। যেই কিওয়ার্ডটা শুধু স্ট্যাটিককে চিনে, অর্থাৎ সে সব স্ট্যাটিক নিয়ে চলে। তার ধরেন একটা স্ট্যাটিক ক্লাস হলে ওই ক্লাস অন্য কোনো ক্লাসকে এক্সটেন্ড করতে পারবে না, সেটা স্ট্যাটিক ক্লাস লাগবে। যদি ক্লাসকে এক্সটেন্ড করতে হয়ও সেটা স্ট্যাটিক ক্লাস লাগবে। অর্থাৎ একটা স্ট্যাটিক শুধু আরেকটা স্ট্যাটিক কি চিনে, একটা স্ট্যাটিক শুধু একটা স্ট্যাটিকের ভিতরেই কাজ করবে। আর স্ট্যাটিক গুলো সম্পূর্ণ হচ্ছে আপনার কম্পাইল টাইমে কাজ করে। স্ট্যাটিক যত কিছু আছে, স্ট্যাটিক যখন একটা প্রোগ্রাম রান হয় তখন সেই কম্পাইল টাইমেই এরর গুলো ধরে দেয়। ওকে, কম্পাইল স্ট্যাটিক। তাহলে মেথড ওভারলোডিং, তো এই ব্যাপারটাই হচ্ছে মেথড ওভারলোডিং। তাহলে আমরা বুঝতে পারতেছি যে স্ট্যাটিক মেথডও ওভারলোডিং হতে পারে, নন স্ট্যাটিক মেথডও ওভারলোডিং হতে পারে। তাহলে আমরা নন স্ট্যাটিক মেথড কোনটাকে বলতেছি? নন স্ট্যাটিক মেথড বলতেছি যে মেথডের নামের পূর্বে স্ট্যাটিক কিওয়ার্ড থাকবে না, ওই মেথডগুলি হচ্ছে নন স্ট্যাটিক মেথড। আর যে মেথডে স্ট্যাটিক ওয়ার্ডটা থাকবে সেই মেথডটা হচ্ছে স্ট্যাটিক মেথড। যেমন আমরা জাভাতে একটা ক্লাস রান করানোর জন্য মেইন মেথড প্রয়োজন হয়। তো মেইন মেথডটা সবসময় হচ্ছে স্ট্যাটিক, কারণ আমরা জানি যে মেইন মেথডটা আসলে কি। মেইন মেথডটা কিভাবে ডিক্লেয়ার করতে হয়? মেইন মেথডটা ডিক্লেয়ার করতে হয় পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এই চারটা ওয়ার্ড ব্যবহার করে সবসময় মেইন মেথডটা ডিক্লেয়ার করতে হয় যে কোনো ক্লাসে। তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি যে এই মেইন মেথডটার ভিতরে স্ট্যাটিক ওয়ার্ডটা রয়েছে, স্ট্যাটিক কিওয়ার্ডটা রয়েছে। তাহলে সেক্ষেত্রে এই স্ট্যাটিক মেথড হইতে পারে। তো এই স্ট্যাটিক মেথড যখন ওভারলোডিং হবে সেক্ষেত্রে সেটা কম্পাইল টাইমে চেক করবে যে আমাকে এখানে পলিমরফিজম ঘটাতে হবে কিনা। এটা হলো 1 নম্বর। 2 নম্বর, রান টাইম পলিমরফিজম। যখন নন স্ট্যাটিক মেথডগুলো ওভারলোডেড হবে তখন ওই নন স্ট্যাটিক মেথডগুলোতে পলিমরফিজম ঘটানোর জন্য চেক করবে সে রান টাইমে। এটাকে বলা হয় রান টাইম পলিমরফিজম। আমরা কি বুঝতে পেরেছি? খাদিজা বানু, আপনি কোশ্চেন করেছিলেন, আপনি কি বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আমরা পলিমরফিজম ব্যাপারটা বুঝতে পারলাম যে নাজিম হক, আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, তারপর হচ্ছে আবু ইউসুফ, ইউসুফ আলী, আল আমিন, আছে আল আমিন? আচ্ছা, ঠিক আছে। আর যারা যারা শুনছেন সবাই বুঝতে পেরেছেন? আশা করি সবাই বুঝতে পারছেন আসলে পলিমরফিজম ব্যাপারটা কি।
পলিমরফিজম কিভাবে ঘটায়, পলিমরফিজম কোন কোন টাইমে ঘটায় এবং পলিমরফিজম কেন ঘটায়, সম্পূর্ণ ব্যাপারগুলি হচ্ছে আমরা বুঝতে পারলাম জাভা মেকানিজম অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মেকানিজমে। ওকে, তো আমার মনে হয় এই ব্যাপারটা সবাই ক্লিয়ার যে পলিমরফিজমটা, প্রথমত হচ্ছে পলিমরফিজমটা কি সেই ব্যাপারটা হচ্ছে যে সিম্পল। পলিমরফিজমটা হচ্ছে মেনি ফর্মস, পলিমরফিজমটা হচ্ছে মেনি ফর্মস, বহুরূপী, একই কাজ বিভিন্ন উপায়ে করা, এটা হচ্ছে পলিমরফিজম এক কথা। দুই নম্বর কথা হচ্ছে যে পলিমরফিজম কয়টা টাইমে ঘটায়, পলিমরফিজম হচ্ছে দুইটা টাইমে ঘটায়, কম্পাইল টাইমে, রান টাইমে। কম্পাইল টাইমে কি জন্য ঘটায়, কম্পাইল টাইমে ঘটায় হচ্ছে যে যখন মেথড ওভারলোড হয়, স্ট্যাটিক মেথড ওভারলোড চেক করার, ওভারলোডিংটা চেক করার জন্য কম্পাইল টাইমে পলিমরফিজম ঘটায় থাকে। আর রান টাইমে পলিমরফিজম ঘটায় থাকে হচ্ছে নন স্ট্যাটিক মেথডগুলো যখন আমরা ওভারলোডিং করতে চাই, তখন আমরা নন স্ট্যাটিক, তখন হচ্ছে আমাদের পলিমরফিজম ঘটে থাকে রান টাইমে। তো এইটুকু বিষয়ই হচ্ছে আমরা একটু ডিটেইলস আলোচনা করলাম এতক্ষণ। আশা করি সবাই বুঝতে পেরেছেন পলিমরফিজমটা কি, পলিমরফিজমটা কেন, পলিমরফিজমটা কোথায় আমরা ইউজ করি, কোন পারপাসে আমরা পলিমরফিজমটা ইউজ করব, এবং হচ্ছে চেক করবে। পলিমরফিজম মূলত জেভিএম নিজে থেকেই ঘটায়, এটা আমাদের করতে হয় না। আমরা যে কাজটা করি সে কাজটা হচ্ছে আমরা মেথড ওভারলোডিং করি, এইটুকুই আমাদের কাজ। ওকে, মেথড ওভাররাইডিং করি, এইটুকু হচ্ছে আমাদের কাজ। আমরা এইটুকু যখন করব তখন সেই পলিমরফিজম জেভিএম নিজে থেকেই পলিমরফিজম ঘটাবে, এবং সেই পলিমরফিজমটা কোন টাইমে ঘটাবে সেটা হচ্ছে কম্পাইল টাইম অথবা রান টাইম, দুইটা টাইমই ঘটাতে পারে। একটা জাভা ফাইল যখন কম্পাইল হবে তখনও ঘটাতে পারে, আবার একটা জাভা ফাইল যখন রান করবে তখনও ঘটাতে পারে, দুইটা স্টেটেই ঘটাতে পারে। একটা জাভা ফাইল যখন দুইটা স্টেটে সম্পূর্ণ করে রান হয়, এই দুইটা স্টেটেই পলিমরফিজমটা ঘটাতে পারে জেভিএম, চেক করতে পারে যে আসলে এটা আমি কোন মেথডটাতে ঢোকা উচিত। আমার মনে হয় সবার ক্লিয়ার ব্যাপারটা, পলিমরফিজমের ব্যাপারটা। আমরা নেক্সট একটু দেখব রান টাইম ব্যাপারটাও, যদিও আমি আলোচনা করেছি তারপর আমি এখানে লিখছি একটু বোঝানোর জন্য ডিটেলস। রান টাইম পলিমরফিজম ইন জাভা, আমি একটু পরে যাব, যে ব্যাপারটা যদিও আপনারা বুঝতে পারছেন যে runtime polymorphism in Java. Runtime polymorphism or dynamic method dispatch is a process in which a call to an overridden method is resolved at runtime rather than compile time. বলছে যে রান টাইমে পলিমরফিজম ঘটা হচ্ছে যখন ওভাররিডেন করা হয় কোনো মেথডকে, যখন কোনো মেথডকে ওভাররিডেন করা হয় তখন হচ্ছে যে রান টাইমে পলিমরফিজম ঘটায়। In this process, an overridden method called through a reference variable of a superclass. সুপারক্লাসে একটা রেফারেন্স ভেরিয়েবলের মাধ্যমে সে পলিমরফিজমটা ঘটিয়ে থাকে ওভাররিডেনের মাধ্যমে। The determination of the method to be called is based on the object being referred by the reference variable. নাজিম হুক্কানি আমাকে এই কথাটা প্রথমেই বলেছিলেন যে ওভাররাইডিং ক্ষেত্রে যে রেফারেন্স ভেরিয়েবলটা কাজে লাগে সেই রেফারেন্স ভেরিয়েবলের মাধ্যমে এবং সুপার ক্লাসের ভিতরে রেফারেন্স ভেরিয়েবলের মাধ্যমে মূলত আমরা ওভাররাইডিংটা করে থাকি, এবং সেই ওভাররাইডিং এর সময় হচ্ছে আমরা রান টাইম পলিমরফিজমটা ঘটে থাকি। তো এখন যদি এই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ারলি বুঝতে চাই তাহলে হচ্ছে আমাদের প্রথমে আপ আপকাস্টিং বলে একটা কথা আছে জাভাতে, আপকাস্টিং একটু মনে রাখবেন। আপকাস্টিংটা আসলে কি সেটা একটু আলোচনা করব আমরা। বিফোর রান টাইম পলিমরফিজম, অর্থাৎ রান টাইম পলিমরফিজমটা বোঝার পূর্বে আমাদেরকে আপকাস্টিংটা বুঝতে হবে। আপকাস্টিংটা কি আসলে? ওকে, কাস্টিং। আচ্ছা, কাস্টিং শব্দটার সাথে আপনারা কি পরিচিত আছেন? কাস্ট,
জাভাতে কাস্টিং নামক একটা শব্দ আছে, একটা কিওয়ার্ড। এই কাস্টিং শব্দটার শব্দ নামে শব্দের সাথে কি আপনারা পরিচিত আছেন? কাস্ট, CAST, কাস্ট, কাস্ট করা বলা হয় অনেক সময়, এটাকে বলা হয় কাস্টিং। তো আপকাস্টিং এটা আরেক জিনিস, কিন্তু কাস্টিংটা প্রথমে বুঝতে হবে যে কাস্টিংটা কি আসলে। আপনারা কি কেউ জানেন যে কাস্টিংটা কি? কারো জানা আছে কাস্টিংটা কি? বলতে পারবেন কেউ? আমরা কি বলতে পারবো কেউ কাস্টিংটা কি আসলে? একটু কাছাকাছি চলে গেছেন। ডাটা টাইপ চেঞ্জ করা, কাস্টিং। আর কেউ জানেন কাস্টিং সম্পর্কে? কাস্টিং, আলামিন যেটা বলছে সেটা এক্স্যাক্টলি রাইট, যে ডাটা টাইপ চেঞ্জ করা। সেটা কার ডাটা টাইপ চেঞ্জ করা? একটা ভেরিয়েবলের ডাটা টাইপ চেঞ্জ করা, কিন্তু সেটা হচ্ছে ভ্যালু সহ, উইদাউট ভ্যালু ছাড়া কাজ হবে না। ধরেন আমি একটা সিম্পল এক্সাম্পল দেখি কাস্টিং এর ব্যাপারে নোটপ্যাড প্লাস প্লাসে। ওকে, আপনাদের মডেল ক্লাস সম্পর্কে ধারণা আছে? আমি আরেকদিন জিজ্ঞাসা করছিলাম এটা, যে মডেল ক্লাস সম্পর্কে আসলে ধারণা আছে কিনা, মডেল ক্লাসের মাধ্যমে আমরা আসলে কি করি। মডেল ক্লাসে আমরা মূলত মডেল ক্লাস তৈরি করি ডাটাবেজের সাথে রিলেশন করানোর জন্য। একটা মডেল ক্লাস মিনস হচ্ছে একটা ডাটা টেবিলের সাথে, একটা ডাটাবেজের একটা টেবিলের সাথে রিলেশন। অর্থাৎ একটা প্রত্যেক যত একটা ডাটাবেজে যতগুলো টেবিল থাকবে প্রত্যেকটা টেবিলের জন্য একটা মডেল ক্লাস তৈরি হয় যে কোনো ল্যাঙ্গুয়েজেই। ওই মডেল ক্লাস ওই মডেল ক্লাসটার ভিতরে যখন আমরা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ওই ভেরিয়েবলগুলো আমরা বিভিন্ন টাইপ অনুযায়ী ডিক্লেয়ার করে থাকি। ইন্টিজার টাইপ, স্ট্রিং টাইপ, ফ্লোট টাইপ, ডাবল টাইপ, এই টাইপ অনুযায়ী ডিক্লেয়ার করে থাকি। সে সময় ধরেন আমি একটা মডেল তৈরি করলাম যেটার ভিতরে তিনটা ভেরিয়েবল আছে, এবং যেটার গ্রেটার সেটার আছে। তিনটা ভেরিয়েবল কি? একটা হচ্ছে আইডি যেটা হচ্ছে ইন্টিজার টাইপের, আরেকটা হচ্ছে অ্যামাউন্ট যেটা হচ্ছে ডাবল টাইপের, আরেকটা হচ্ছে স্ট্রিং যেটা হচ্ছে নাম, স্ট্রিং নেম অর্থাৎ স্ট্রিং টাইপের, আরেকটা হচ্ছে নেম যেটা হচ্ছে স্ট্রিং টাইপের। তো একটা ইন্টিজার, একটা ডাবল, একটা স্ট্রিং। তো ধরেন আমরা একটা ক্লাস তৈরি করি এখানে, পাবলিক ক্লাস, আমরা একটা ক্লাস তৈরি করলাম, যে ক্লাসটার নাম দেব হচ্ছে যেটাকে কি বলে, কালকা অ্যাকাউন্ট নামক একটা ক্লাস তৈরি করেছিলাম, অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্ট নামক একটা ক্লাস আছে, যে অ্যাকাউন্ট নামক একটা টেবিল আছে, ডাটা টেবিল, ডাটাবেজে অ্যাকাউন্ট, অর্থাৎ যত অ্যাকাউন্ট হোল্ডার আছে তাদের অ্যাকাউন্ট রিলেটেড ইনফরমেশন গুলো আমি অ্যাকাউন্ট টেবিলে জমা রাখতে চাই। তো আমার অ্যাকাউন্ট টেবিলে তিনটা কলাম আছে, একটা হচ্ছে আইডি বা অ্যাকাউন্ট নাম্বার যেটা হচ্ছে ইন্টিজার টাইপের, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নাম, একটা হচ্ছে স্ট্রিং, নেম, আর একটা হচ্ছে ডাবল, ডাবল টাইপের যেটা হচ্ছে ব্যালেন্স। ওকে, এই তিনটা ভেরিয়েবল আছে, এই তিনটা ভেরিয়েবলের গেটার সেটার আছে। অর্থাৎ গেটার সেটার মানে হচ্ছে
গেটারের মাধ্যমে হচ্ছে আমরা ডাটাবেস থেকে কোনো ভ্যালু আনার জন্য, অর্থাৎ আমরা পূর্বে ডাটাবেজে ভ্যালু ইনসার্ট করছি এবং সেটার সেই ভ্যালুগুলো নিয়ে আসার জন্য হচ্ছে গেটার, আর সেটার হচ্ছে ডাটাবেজে কোনো ভ্যালু পাঠানোর জন্য ব্যবহার করা হয়। তো মডেল ক্লাসে বাধ্যতামূলক যে ভেরিয়েবল গুলো আমরা ডিক্লেয়ার করব, ভেরিয়েবল গুলো প্রত্যেকটা ভেরিয়েবল হবে হচ্ছে ওই আমার ডাটাবেজে ডাটা টেবিলে যেই কলাম নেম থাকবে সেই কলাম নেমে ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে হবে। এবং 2 নম্বর কথা হচ্ছে যে প্রত্যেকটা ভেরিয়েবলের গেটার সেটার থাকতে হবে। গেটারের মাধ্যমে ওই ভেরিয়েবলটা ভ্যালুটা আমরা নিয়ে আসবো ডাটাবেস থেকে, আর সেটারের মাধ্যমে হচ্ছে এই ভেরিয়েবলের ভ্যালুটা আমরা পাঠিয়ে দেব ডাটাবেজে। তাহলে এটাকে বলা হয় একটা মডেল ক্লাস। আমি যদিও এখানে গেটার সেটার তৈরি করিনি, আমি গেটার সেটার তৈরি করব পরে যখন আমরা ক্লাস করব, প্রজেক্ট করব, তখন আমরা এগুলো আসলে আলোচনা করতে পারবো, সমস্যা নেই, সময় আছে যথেষ্ট ওগুলো আলোচনা করার। তো এই যে এখানে ধরেন আমি এখানে ব্যালেন্স আমার ডাটাবেজে আমি ব্যালেন্সটাকে ডাবল টাইপে রাখি, বাট আমি যখন এই ভ্যালুটা আমার একটা মেথড থেকে আমি পাঠাবো, এই ভ্যালুটার ভিতরে এই কলামটার ভিতরে ভ্যালু পাঠাবো, সেক্ষেত্রে আমি ধরেন প্রথমে আমার ক্যালকুলেশনের সুবিধার্থে আমি ইন্টিজার টাইপের কিছু একটা নিলাম, ইন্টিজার টাইপের এ নিলাম। ওকে, তো আমার এই অ্যাডিং আমার যত ব্যালেন্স আছে সব ব্যালেন্স গুলো হচ্ছে এখন এই এর ভিতরে আছে। এখন আমি চাচ্ছি যে এই এটাকে ওই ব্যালেন্সের ভিতরে পাঠাবো। এটাকে আমি কিসের ভিতরে পাঠাবো? ব্যালেন্সের ভিতরে পাঠাবো। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমি আমাদের ব্যালেন্সের যে টেবিল, সেই টেবিলে ডাটা টাইপ আছে কি ডাবল, বাট আমি যে কাজ করছি আমার কাজের সুবিধার্থে আমি ইন্টিজার টাইপের কোনো কিছু নিয়ে কাজ করেছি। ওকে, কাজ করার সুবিধার্থে। তো এখন আমার ইচ্ছা হচ্ছে যে আমি এই ইন্টিজার টাইপের ডাটাটাই ভ্যালুটাই আমি ওই ডাবল টাইপে পাঠিয়ে দেব। সেক্ষেত্রে আমরা কি করি? আমরা জাভাতে যে টেকনোলজি ইউজ করি সেই টেকনোলজিটা হচ্ছে আমরা ওই ডাবল টাইপের একটা ভেরিয়েবল নেব, এক্স ওয়াই, এবং এটাকে কাস্ট করে দেব ওই ইন্টিজার টাইপের ভেরিয়েবলটা আমি এখানে দিয়ে দেব এ। তো এখন তো সরাসরি চলে গেল, এভাবে যাবে, কিন্তু কারণ হচ্ছে যে ইন্টিজার হচ্ছে ছোট, ডাবল হচ্ছে বড়। তো ছোট থেকে বড় ভেরিয়েবলের ভিতরে ভ্যালু পাঠানোর জন্য কোনো কাস্টিং এর প্রয়োজন হয় না, বাট বড় ভেরিয়েবলের থেকে বড় টাইপের ক্ষেত্রে ছোট টাইপের ভিতরে ভ্যালু পাঠানোর জন্য কাস্টিং এর প্রয়োজন হয়। যে কাস্টিং হচ্ছে যখন আমি এটার টাইপ এখানে, আমি এটা জাস্ট এক্সাম্পল দিতেছি, এটা রিয়েল না আসলে, বোঝানোর জন্য। তখন আমরা কি করি, এরকম ইন্ট লিখি, লেখা এখানে সরি ইন্ট না ডাবল, ডাবল এ, এই যে ডাবল এ লিখলাম আমি, এই ডাবল এটাই হচ্ছে কাস্টিং করা। আমার এই এটা ছিল কি, এটা ছিল হচ্ছে ইন্টিজার, কিন্তু সেটা আমি ডাবলের ভিতরে ঢুকাতে চাচ্ছি। তাহলে এই ইন্টিজারটাকে আমরা যখন একটা ভেরিয়েবল অন্য টাইপের আরেকটা ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করব, একটা ভেরিয়েবলের ভ্যালু অন্য আরেকটা ভেরিয়েবলের অন্য আরেকটা টাইপের ভেরিয়েবলের ভিতরে ভ্যালু অ্যাসাইন করব, তখন আমাদের ওই ভেরিয়েবলগুলোকে কাস্টিং করতে হয়।
তখন যেই মেকানিজমটা করে থাকি, অর্থাৎ এক টাইপের ভ্যালু আরেক টাইপের ভেরিয়েবলের ভিতরে পাঠানোর জন্য যে মেকানিজমটা রয়েছে ডাটাবেজে, সেই মেকানিজমটাকে বলা হচ্ছে কাস্টিং। কি বলা হয়? কাস্টিং। অর্থাৎ এক এক ভেরিয়েবল, এক টাইপের ভেরিয়েবলের ডাটা অন্য আরেক টাইপের ভেরিয়েবলে পাঠানো হয়, পাঠানোর উপায় হচ্ছে কাস্টিং। তো জাভাতে এই মেকানিজমটা রয়েছে, আছে। আমরা যে কোনো ভ্যালু যে কোনো ভ্যালু টাইপের ভেরিয়েবলের ভিতরেই রাখতে পারবো। আমরা একটা স্ট্রিং টাইপের ভেরিয়েবল একটা ডাবল টাইপে রাখতে পারবো যদি সেটা নাম্বার হয়, বা একটা ডাবল টাইপের ভেরিয়েবলকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে নিতে পারবো। এটাকে বলা হয় কনভার্টিং, সোজা কথা। ওকে, কাস্টিং আর কনভার্টিং মোটামুটি সেম, যে এক টাইপ থেকে আরেক টাইপে কনভার্ট করে নেওয়া, এক ল্যাঙ্গুয়েজ থেকে আরেক ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে নেওয়া, এরকম এই ব্যাপারটাকে বলা হচ্ছে কাস্টিং এখানে জাভাতে। তো সেই ব্যাপারটারই একটা লজিক এখানে আসছে, সেটা হচ্ছে যে আপকাস্টিং। আমরা যেটা পড়তেছিলাম সেটা হচ্ছে আপকাস্টিং। আপকাস্টিং ক্লাসটা কি? আপকাস্টিংটা আমাদের বুঝতে হবে রান টাইম পলিমরফিজমটা বোঝার জন্য। আপকাস্টিংটা কি? ইফ রেফারেন্স ভেরিয়েবল of parent class refers to the object of a child class, it is known as is upcasting example. তাহলে আপকাস্টিংটা কি? যখন আমি একটা প্যারেন্ট ক্লাসকে একটা চাইল্ড ক্লাসের ভিতরে অবজেক্ট হিসেবে তৈরি করব, অথবা একটা চাইল্ড ক্লাসকে একটা প্যারেন্ট ক্লাসের ভিতরে পাঠিয়ে দেব, তখন তাকে বলা হচ্ছে আপকাস্টিং। এক্সাম্পল হিসেবে আমি রেখেছি, যেটা হচ্ছে দেখেন এখানে একটা ক্লাস এ, আরেকটা ক্লাস যেটা আমরা কালকে ইনহেরিটেন্স করেছিলাম, সেই ইনহেরিটেন্সটা এখানে আবার একটু দেখতেছি। আরেকটা ক্লাস যেটা হচ্ছে বি, যেটা এক্সচেঞ্জ করেছে এ কে। তার মানে কি এর ভিতরে যত প্রপার্টিস আছে বি পাবে, কিন্তু আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে বি কে এর ভিতরে নিতে, অর্থাৎ চাইল্ড কে প্যারেন্টের ভিতরে ঢুকিয়ে দিতে, এটা চাচ্ছি আমি। আমরা তো ইনহেরিটেন্স সহজে করতে পারি, এ থেকে বি তে নিতে পারি, অর্থাৎ প্যারেন্টকে চাইল্ডের ভিতরে সরাসরি সহজেই নিতে পারি ইনহেরিটেন্সের মাধ্যমে। কিন্তু আমরা এটাও পারি চাইল্ডকে প্যারেন্টের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপকাস্টিং এর মাধ্যমে। মনে থাকবে কিভাবে আমরা একটা চাইল্ড ক্লাসকে প্যারেন্ট ক্লাসের ভিতরে নিয়ে যেতে পারবো? আপকাস্টিং এর মাধ্যমে আমরা একটা চাইল্ড ক্লাসকে প্যারেন্ট ক্লাসের ভিতরে নিয়ে যেতে পারবো। সেটা কখন? সেটা হচ্ছে যখন আমরা একটা অবজেক্ট তৈরি করব। এখানে দেখেন আমরা একটা অবজেক্ট তৈরি করছি, অবজেক্ট হচ্ছে এ, অর্থাৎ এ ক্লাসের একটা অবজেক্ট তৈরি করেছি এ, এবং এটার ভিতরে এই যে বি ক্লাসটাকে আমরা অ্যাসাইন করে দিয়েছি, ইনিশিয়াল করে দিয়েছি, যেটা কে বলা হয় আপকাস্টিং, অর্থাৎ অন্য একটা ক্লাসকে ইনিশিয়াল করেছি আমরা। আমরা সাধারণত অবজেক্ট তৈরি করতে গেলে কি একই ক্লাস ইনিশিয়াল করলে ওই ক্লাসটা সম্পূর্ণ পাই, কিন্তু আমরা যেই ক্লাসটা চাই, অর্থাৎ একটা অবজেক্টের ভিতরে যে কোনো ক্লাসই ইনিশিয়াল করা যায়, একটা ক্লাসের ভিতরে যে কোনো ক্লাসই ইনিশিয়াল করা যায়, সেটা যে ওই ক্লাসটাই হতে হবে এরকম না। অবজেক্ট মূলত নিউ কিওয়ার্ডের মাধ্যমে যে কোনো ক্লাসকে অন্য একটা ক্লাসের ভিতরে ঢুকিয়ে দেবে, ওইটাকে বলা হয় অবজেক্ট। তো এই ব্যাপারটাই হচ্ছে এখানে যে আপকাস্টিং, একটা ক্লাস আরেকটা ক্লাসের ভিতরে আমরা যখন ঢুকিয়ে দিলাম, তখন এটাকে বলা হয় আপকাস্টিং। কিন্তু সেটা হতে হবে একটা প্যারেন্ট ক্লাসের ভিতরে একটা চাইল্ড ক্লাস যখন ঢুকাবো, তখন তাকে বলা হয় আপকাস্টিং। অর্থাৎ আপ মানে হচ্ছে উপরে, উপরের লেভেলে আমরা কাস্টিং করব, অর্থাৎ উপরে গিয়ে উপরের কাস্টিংটা করব আমরা। আর নিচে করলে যেটা, সেটা হচ্ছে এক্সটেন্ড, অর্থাৎ সেটা হচ্ছে ইনহেরিটেন্স হয়ে যায়। তাহলে আপকাস্টিং, এই আপকাস্টিং এর একটা এক্সাম্পল বাইক, বয়েড রানিং করছে বাইকটা। আরেকটা ক্লাস আছে স্প্লেন্ডর,
যেটা এক্সটেন্স করেছে ওই বাইক ক্লাসটাকে। তাহলে আমাদের ইনহেরিটেন্সের ব্যাপার চিন্তা করলে আমরা এই স্প্লেন্ডার ক্লাস থেকে যদি স্প্লেন্ডার ক্লাসের অবজেক্ট তৈরি করলে এই রানিং মেথডটাও কল হবে, আবার রানিং সেফলি 60 কিলোমিটার মেথডটাও কল হবে। এটা আমরা জানি, যেটা হচ্ছে ইনহেরিটেন্সের মাধ্যমে, তাই তো? কিন্তু মেইন মেথডে আমরা কি করেছি এতদিন, ইনহেরিটেন্সের মাধ্যমে এই দ্বিতীয় মেথডটাকে অর্থাৎ চাইল্ড ক্লাসটাকে কল করেছি। কিন্তু আমরা এটা চাচ্ছি না, আমরা চাইল্ড ক্লাসকে কল করব না, আমরা কল করব হচ্ছে প্যারেন্ট ক্লাসকে কল করতে চাচ্ছি। তো প্যারেন্ট ক্লাসকে কল করতে চাইলে তখন যে ভেরিয়েবলটা দেওয়া হয় রেফারেন্স ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটা হচ্ছে চাইল্ড ক্লাস হিসেবে যায়। এই চাইল্ড ক্লাসটাকে যখন আমরা বাইক প্যারেন্ট ক্লাসের অবজেক্টের ভিতরে ইনিশিয়াল করে দেব, তখন সেই ব্যাপারটাকে বলা হবে আপকাস্টিং। বুঝতে পেরেছি আমরা? এবং ওই বাইক ক্লাসটাকে তখন আমরা যদি রান করি, রান মেথডটাকে, তখন ওই বাইক ক্লাসের এই ক্লাসটা আগে রান হবে। কারণ হচ্ছে যে এই বাইক ক্লাসের ভিতরে মূলত এখন আছে কোনটা, স্প্লেন্ডর। তাহলে রান হবে কোনটা, রান হবে হচ্ছে মূলত এই ক্লাসটা, রানিং সেফলি 60 কিলোমিটার, এই ক্লাসটা রান হবে। তো আমরা এই ব্যাপারটা আপকাস্টিং এর ব্যাপারটা যদি একটা এক্সাম্পল হিসেবে দেখতে চাই, তাহলে নেটবিনস ওপেন করে আমরা কি দেখবো একটু আসলে ব্যাপারটা ঘটে কি? আমরা কি প্র্যাকটিক্যাল দেখবো একটু? প্র্যাকটিক্যাল দেখলে ভালো হবে। তাহলে আমরা, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা আমাদের নেটবিনসটা ওপেন করতেছি। সেটার ভিতরে আমরা দুইটা ক্লাস নেব। দুইটা ক্লাস নিয়ে দুইটা ক্লাসের ভিতরে আমরা ইনহেরিটেন্স বুঝেছি কালকে যে ইনহেরিটেন্স কিভাবে করে, এবং ইনহেরিটেন্সের সময় আমরা সব সময় কোন ক্লাসটাকে কল করি, মেইন মেথড থেকে চাইল্ড ক্লাসটাকে কল করি এবং প্যারেন্ট ক্লাসটাকে আমরা পেয়ে যাই, তাই তো? কিন্তু আপকাস্টিং এর ক্ষেত্রে হচ্ছে উল্টো ব্যাপারটা। আপকাস্টিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা চাচ্ছি প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসটাকে রান করাতে। ব্যাপারটা হচ্ছে টোটালি উল্টা, যে আমরা চাচ্ছি প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসটাকে রান করতে। সেই এক্সাম্পলটাই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। আহ, এখানে দেওয়া আছে যে আমরা সেক্ষেত্রে আমরা এই প্যারেন্ট ক্লাসটাকে চাইল্ড ক্লাসের ভিতরে কিভাবে ঢুকিয়ে দিলাম, আপকাস্টিং এর মধ্যে ঢুকিয়ে দিলাম, এবং আপকাস্টিং এর মধ্যে ঢুকাইলে তখন যখন আমরা রান করব তখন মূলত এই মেথডটাই আমাদের কল হবে, এটা কল হবে না। কারণ এখন বাইক যে অবজেক্ট তৈরি করেছি আমরা, এই যে এখানে বাইক বি, এই বাইক যে অবজেক্ট তৈরি করেছি সেই বাইক অবজেক্টের ভিতরে মূলত আছে কে, আছে হচ্ছে স্প্লেন্ডর। এই স্প্লেন্ডর আছে, তাহলে স্প্লেন্ডরের কে, স্প্লেন্ডরের মেথড কি, স্প্লেন্ডরের মেথড হচ্ছে রান। আচ্ছা আমার মনে হয় রান হয়েছে। তো আমরা কি একটা প্রজেক্ট নিয়ে করব, আমরা নতুন একটা প্রজেক্ট নিয়েই করব। জাভা প্রোগ্রাম, আমার এখনো স্ক্রিনিং করছে। জাভা অ্যাপ্লিকেশন নেক্সট, আমরা নাম দিলাম হচ্ছে রান টাইম পলিমরফিজম আপকাস্টিং, ইউপি আপ, ইউপি আপ আপকাস্টিং, এক্সএম। আমরা আপকাস্টিং পলিমরফিজম পেয়ে গেলাম এবং এটার ভিতরে কি পেয়ে গেলাম, একটা মেইন মেথড পেয়ে গেলাম। ওকে, তো আমরা এই মেইন মেথডে কাজ করব না, আমরা আরেকটা নিউ ক্লাস নিলাম, যে ক্লাসটার নাম দিলাম হচ্ছে, ওখানে ওরা যে মেথডটা করছে সেটাই দেই, সহজেই বুঝতে পারবো আমরা। বাইক, বাইক নামক একটা ক্লাস, আমরা আরেকটা ক্লাস নিতে পারি পাবলিক, পাবলিক ক্লাস
আপনারা কি আমার সাথে সাথে প্র্যাকটিস করছেন? পাবলিক ক্লাস স্প্লেন্ডর অ্যাস স্প্লেন্ডর এটা একটা ক্লাস। এটা পাবলিক হতে পারবে না, কারণ একই ফাইলের ভিতরে আছে, সেজন্য পাবলিক হতে পারবে না। আমরা আরো একটা ক্লাস নেব, যেটা হচ্ছে টেস্ট। আপকাস্টিং। ওকে, আমরা প্রথমত এটার ভিতরে একটা মেইন মেথড নিয়ে নিই, যেহেতু এটা আমাদের হচ্ছে আপকাস্টিং টেস্ট করব, এটার ভিতরে আমরা একটা মেইন মেথড নিয়ে নেব। ওকে, আমরা একটা মেইন মেথড নিয়ে নিলাম। তো এখন আমরা এখানে কাজ করাবো। আমরা বাইকের ভিতরে একটা মেথড লিখলাম ভয়েড টাইপের, যেটা হচ্ছে রান মেথড লিখলাম, যেটার কোনো প্যারামিটার পাস করব না, আমি জাস্ট এখানে একটা প্রিন্ট দেব। সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, যেটার ভিতরে লিখবো বাইক ইজ রানিং। ওকে, তো এটা একটা লিখলাম। আমরা 2 নম্বর ক্লাসে এই 2 নম্বর ক্লাস থেকে একটা ইনহেরিটেন্স রিলেশনশিপ ঘটাবো, যেটা হচ্ছে এক্সটেন্ডের মাধ্যমে ex এক্সটেন্ডস এর মাধ্যমে ওই বাইক ক্লাসের একটা রিলেশনশিপ ঘটালাম আমরা। ওকে, বাইক ক্লাসের একটা রিলেশনশিপ ঘটালাম, তাহলে এখন এটা হচ্ছে আমাদের মূলত একটা ইনহেরিটেন্স রিলেশনশিপ হয়ে গেল। তো এই ইনহেরিটেন্স রিলেশনশিপের ধর্ম যেটা, সেটা হচ্ছে যে আমরা মূলত ওই প্যারেন্ট ক্লাসটাকে চাইল্ড ক্লাস থেকে সব প্রপার্টিজ গুলো কল করি, সব প্রপার্টিজ গুলো অ্যাক্সেস করতে পারি। সেক্ষেত্রে আমাদের এই চাইল্ড ক্লাসটাকে এই মেইন মেথড থেকে কল করলে আমরা ওই প্যারেন্ট ক্লাসের ডাটা সহ পাবো। এটা হচ্ছে ইনহেরিটেন্সের লজিক। বাট আপকাস্টিং এর লজিক যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে একটা মেথড লিখি ভয়েড টাইপের, এখানেও একটা রান মেথড লিখবো, যে রান মেথডটার কাজ হবে সেফলি দৌড়ানো। আচ্ছা, যেটা হচ্ছে এখানে একটা ইয়ে দেবো, আমরা প্রিন্ট করব। আচ্ছা, বাইক ইজ রানিং সেফলি। ওকে, বাইকটা সেফলি রানিং করছে। ওকে, তো আমি এই এক্সাম্পলটার মাধ্যমেই পলিমরফিজমটা সহ বুঝাবো, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, এই এক্সাম্পলের মাধ্যমেই হচ্ছে পলিমরফিজমটা সহ বুঝাবো, আপকাস্টিং প্লাস পলিমরফিজম। একটু খেয়াল করবেন, যেটা হচ্ছে দেখেন আমরা কি লিখছি, একটা বাইক ক্লাস যেটা হচ্ছে আরেকটা হচ্ছে স্প্লেন্ডর ক্লাস। আর স্প্লেন্ডর ক্লাসটা বাইক ক্লাসটাকে কি করেছে, এক্সটেন্স করেছে।
আহ, আপনারা কি ব্রেক নিতে চাচ্ছেন? আমরা এই এক্সাম্পলটা আপকাস্টিং এর এক্সাম্পলটা আমরা আপকাস্টিং এর এক্সাম্পলটা দেখে নিই, তারপর হচ্ছে পলিমরফিজমটা এই ক্লাসটা থেকে বুঝাবো। আপকাস্টিংটা হচ্ছে তাহলে এই বাইকটা আচ্ছা ওকে, তো যেটা হচ্ছে যেটা আমরা করতে চাচ্ছি আমাদের এখন ইনহেরিটেন্সের ব্যাপারে হচ্ছে এটাকে আমরা কল করব, কিন্তু আমরা এটাকে কল করব না, আমরা কল করব হচ্ছে বাইক ক্লাসটাকে। এবং কিভাবে কল করব সেটা আমরা এখান থেকে হচ্ছে বাইক বাইক বি ইকুয়াল টু, আমরা এই বাইক ক্লাসের মাধ্যমে আমরা এই স্প্লেন্ডার ক্লাসকে কল করব, যেহেতু আমাদের একটা ইনহেরিটেন্স রিলেশনশিপ এখানে রয়েছে। যখন এরকম ইনহেরিটেন্স রিলেশনশিপ থাকবে তখনই চাইল্ড প্যারেন্টের ব্যাপারটা আসবে, আর যখন এই চাইল্ড প্যারেন্টের ব্যাপারটা আসবে তখনই হচ্ছে আমরা এই কাজটা করতে পারবো। ওকে, স্প্লেন্ডার এটা হচ্ছে নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমাদের অ্যাসাইন করতে হবে, নিউ কিওয়ার্ডের মাধ্যমে আমরা অ্যাসাইন করে দিলাম। তো আমরা দেখেন বাইকের একটা অবজেক্ট তৈরি করছি, কিন্তু স্প্লেন্ডার ক্লাসকে আমরা বাইকের ভিতরে দিয়ে দিছি। তাহলে মূলত স্প্লেন্ডার ক্লাসকে যেহেতু বাইকের ভিতরে দিয়ে দিছি আমাদের, তাহলে এই স্প্লেন্ডার ক্লাসের ভিতরে যা যেই কাজ আছে সেই কাজ হচ্ছে সে করবে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তাহলে হচ্ছে অর্থাৎ বাইকের ভিতরে যে কাজ আছে সেটা সে করবে না। ওকে, এই বাইকের ভিতরে যে কাজটা আছে সেটা সে করবে না। তাহলে মূলত আমরা এটা করলাম। তাহলে আমরা এখানে কল করতে পারি বাইক স্প্লেন্ডারের স্প্লেন্ডারের ভিতরে যে রান মেথডটা আছে, রান মেথডটাকে আমরা কল করলাম, সেটা হচ্ছে বি ডট। ওকে, রান মেথডটাকে আমরা কল করলাম। এখন আমরা দেখি যে আসলে আমাদের আউটপুটটাই কি দেয়। হুম, bike is running safely. ওকে, bike is running safely। তো আমরা দেখতে পারলাম যে এই রান মেথডটা কল হয়েছে। কোন রান মেথডটা? স্প্লেন্ডারের যে রান মেথডটা সেই রান মেথডটা কল হয়েছে, বাট এই রান মেথডটা কল হয় নাই। তো এই যে কাজটা করলাম সেই কাজটাই হচ্ছে আপকাস্টিং। মূলত প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসের মেথডকে কল করা, প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসের মেথডকে কল করার নামে হচ্ছে আপকাস্টিং। যখন আমরা প্যারেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব এবং সেই প্যারেন্ট ক্লাসের অবজেক্টের ভিতরে চাইল্ড ক্লাসের অবজেক্টকে অ্যাসাইন করে দেব বা ইনিশিয়াল করে দেব, চাইল্ড ক্লাসের অবজেক্টকে ইনিশিয়াল করে দেব। এই যে এখানে আমরা নিউ কিওয়ার্ড দিয়ে যেটা করছি এটা হচ্ছে চাইল্ড ক্লাসের অবজেক্ট, আর এটা হচ্ছে প্যারেন্ট ক্লাসের অবজেক্ট। তো প্যারেন্ট ক্লাসের অবজেক্টের ভিতরে চাইল্ড ক্লাসের অবজেক্ট যখন আমরা ইনিশিয়াল করে দেব তখন এই ব্যাপারটাকে বলা হচ্ছে আপকাস্টিং। ওকে, তো আমরা বুঝলাম কাস্টিং, কাস্টিং থেকে আপকাস্টিং। কাস্টিংটা কি আসলে? কাস্টিংটা হচ্ছে এক ভেরিয়েবল এক ডাটা টাইপ থেকে আরেক ডাটা টাইপ, আর আপকাস্টিং এটাও এক ডাটা এক টাইপ থেকে আরেক টাইপ, সেটা হচ্ছে এক ডাটা টাইপ থেকে আরেক ডাটা টাইপ, অর্থাৎ অবজেক্ট টাইপ। এক ধরনের অবজেক্ট টাইপ থেকে আমরা আরেক ধরনের অবজেক্ট টাইপে কাস্ট করেছি। এটা হচ্ছে প্যারেন্ট থেকে চাইল্ড থেকে প্যারেন্টে কাস্ট করেছি আমরা। এই ব্যাপারটাকে মূলত বলা হচ্ছে আপকাস্টিং। ওকে, তো আমার মনে হয় এ পর্যন্ত বুঝতে পারছেন সবাই। আহ কার কোনো সমস্যা আছে এদিকে? কারো কোনো কোশ্চেন?
ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কারো কোনো কোশ্চেন নাই। তো আশা করি সবাই আমরা ব্যাপারগুলো বুঝতে পেরেছি যে আপকাস্টিং কি, কাস্টিং কি। আমরা এখন ব্রেকে যাব, ছোট্ট একটা ব্রেক। ব্রেকটা 30 মিনিটের হবে। এখন বাজে হচ্ছে 11টা 10, 11টা 35 থেকে 11টা 40-এর ভিতরে হচ্ছে আমরা সবাই চলে আসবো। আমরা নেক্সট যে আলোচনাটা করব সেটা হচ্ছে রানটাইম পলিমরফিজম, আরো যে পলিমরফিজমের বিষয়গুলো রয়েছে, ওভারলোডিং, ওভাররাইটিং, এগুলোর ডিটেলস আলোচনা করব আমরা। তারপর হচ্ছে নেক্সট লাস্টের দিকে আমরা আলোচনা করব সুপার কিওয়ার্ড, ফাইনাল কিওয়ার্ড। এই দুটো বিষয় কিওয়ার্ড নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আশা করি লাস্ট পর্যন্ত আমার সাথে সবাই থাকবেন। তো আমরা ছোট্ট একটা ব্রেকে যাব।